আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না। কারণ আমি অন্তত আপনি আমার সমালোচনা করতে কেন আসেন নাই? আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন আপনি আমার সমালোচনা নিতে পারবেন না, আপনি আমার হাঁটুর বয়সে দেখে করছি না। শুনেন, আপনি করেন, আমি করি না, আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা। এটি গতকালকে মির্জা ফখরুলের গাজীপুরের বক্তব্য, যেখানে কি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থেকে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে আবার এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন, সেখান থেকে নিরপেক্ষ নির্বাচন। আর রুমিন ফারহানা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে, বিদেশি তো নাগরিক, তো ওদের তো সমস্যা নেই, সব নাগরিকদের। যেটি বলেছেন আসিফ নজরুল যে নাগরিকদের সেফ দরকার। আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই, যে এখন কিন্তু নাগরিকদেরই পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সার্জিস আলম, এনসিপি নেতা, উনি কিন্তু নেস্কোর একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ছুঁড়ে ফেলবেন। এই কলিজা ছেঁড়া থেকে যদি শুরু করতেন আমাদের সুবিধা হতো। অথবা তুষার ভাই শুরু করেন। দেখেন, প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতার রাজনৈতিক ভাষা থাকতে হবে। নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে, বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন, আপনি জানেন কিনা জানি না, তাহলে সিস্টেম ট্রিপ করে। বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং পড়েছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন। অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না, তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয়, এমনকি গ্রিড ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন, কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয়। তো যাই হোক, আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন, কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর। উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুঁড়ে ফেলে দিবেন, আমি প্রথম আলোতে দেখেছি। এখন কলিজা ছেঁড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি, কারণ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল। এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায়, তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলতো। আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস, যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন। এখন এই যে কলিজা ছেঁড়ার যে কথাটা, এটাও আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে, এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁড়তে চাচ্ছেন। সাহস কলিজার মধ্যে থাকে, এটা একটা ভুল বাগধারা। কারণ একটু পরে ওনারা বলবেন হৃদয়ে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে। কলিজা চিতিয়ে কেউ দাঁড়ায় না রে ভাই, দুই হাত যখন দুই দিকে ছড়ায় দেয় বুক চিতিয়ে দাঁড়ায়। তো ছিঁড়ে নিলে হার্ট নিবে, লাংস নিবে, কলিজাটা ছিঁড়তে চায়, বুঝছেন? এইটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে। আমি বলবো যে যেহেতু সে একজন ভালো বিতার্কিক ছিল, অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে, আমি দেখেছি, অত্যন্ত আবেগ ঘন, তো এরকম বক্তৃতা যে দিতে পারে সে মানুষের কলিজা ছিঁড়বে, এটা আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত। জি, হাদিমের কাছ থেকে এইটাকে অল্প একটু শুনে আমরা মির্জা ফখরুলের বক্তব্যে যাব। জি, এখানে খুব বেশি বলবেন না। একটা হচ্ছে যে মানে ধরেন এটা তো রিটোরিক্স হিসেবে আমি মানে রিড করতে চাই। আপনি কলিজা ছেঁড়া তো বলছেন, কিন্তু আমরা কিন্তু আর অশ্লীল, আপনি তো আপনার ব্যাপারে আমি তো কথা আছে। বক্তব্য দিয়েছি, অশ্লীল বলা যাবে না, এটা খুবই আপত্তিকর শব্দ। অশ্লীল কথাটা খুবই আপেক্ষিক, কোনটা অশ্লীল কোনটা অশ্লীল। তুমুল গণহত্যার সামনে আপনি দুনিয়ার কোন শব্দ দিয়ে গালি দিলে গণহত্যাকারীর আপনি প্রতিশোধ নিতে পারবেন? শ্লীল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সব থেকে বেশি কাজ আছে, সুতরাং এটা নিয়ে আমি কথা বলবো না। আর সার্জিসের যেটা হয়েছে, দেখেন, এটা যারা মেটাফোর্স বোঝে, রেটোরিক্স বোঝে, অফকোর্স এখন এর মানে কি ওর সার্জিসের সামনে এসে যদি নেস্কোর একজন আইনে দেয়, সে কি লিটারেলি তার কলিজা ছিঁড়তে পারবে? এখন তুষার ভাইয়ের যেটা আপত্তি সেটা হলো কলিজাই কেন ছিঁড়তে চায়। এখন আপনি রেটোরিক বুঝেন আর আপনি জোকস বুঝেন না, আমি রিড করেই বললাম। এখন এইটা আপনি আপনার গালি রেটোরিক আর আমারটা রেটোরিক না। এখন আপনি এটা ভাই কৌশলে যেটা করেছেন, আপনি তো ভালো বিতর্কিক, এই জন্য এইটার আপনি আবার ভালো বিতর্ক করেন, আপনি সার্জিসকে ডুবানোর জন্য এটা আপনি ভালো বিতর্ক করেন। আপনি শুনেন, আপনি ভালো বিতর্ক করেন, ভালো বিতর্ক তাহলে শুনেন। আপনি প্রথমত শুনেছেন কলিজা নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই অত্যাচারটা হিন্দে করেছে, তারপরে তৃতীয়তই আপনি পেলেন সার্জিসকে, অথচ আমি যেটা জানি এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না। কারণ আমি অন্তত আমি তো আপনার হাঁটুর বয়সের বাচ্চা, সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটরিক শুনেছি কলিজা ছিঁড়ে ফেলা হবে। এর মানে কি এটা কি ভালো? আমি সেটা বলছি না, কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা ঘটেছে হিন্দে করেছে,
এইটার সাথে যখন সার্জিসের বক্তব্যকে রিলেট করে দেখেন, আমি সার্জিসের বাইরে আপনি বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন। আমি সেটা বলতেছি ভাই, আপনি আমার সমালোচনা করতে কেন আসেন নাই? আমি আপনার সমালোচনা করতেও আসছি এবং আমি প্রশ্ন আপনি আমার সমালোচনা নিতে পারবেন না, আপনি আমার হাঁটুর বয়স থেকে করছি না। শুনেন, আপনি করেন, দেখেন আমি হাঁটুর বয়সী না, আপনি যদি আরো ছোট বয়সী হয় আপনি তুমুল সমালোচনা করেন, আমি করি না। আমি সেইটার উত্তরটা দিতে পারি কিনা। আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি না যে আমারে প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো, বরং আমি যেটা বলবো সেটা তুষার ভাই আপনি নিতে পারবেন না। আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন, কষ্ট পাবেন। সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না, এই জন্য আমরা বলি না। ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে। সার্জিস সেজন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো, এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো, কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে, এবং অবশ্যই সার্জিসকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে। কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিকেন্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স হারাই যায়। বরং আমি আমার জায়গায় ফিরি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিক, এটাই তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে এসেছে কিনা, কেননা যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে তিনি নিরপেক্ষ মনে করেন না, ক্লিয়ার। আপনি যদি খুব সংক্ষেপে দিতেন, বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে, তারও নিরপেক্ষ, আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে। দ্যাট মিনস এই হয়ে গেছে। তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা, খুব সংক্ষেপে বলবেন। ব্যাপারটা হলো এর পরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা, এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে, জামাত ইসলাম ইনপুট দিয়েছে, সবাই দিয়েছে। তাহলে নির্বাচন করেন উপদেষ্টা থেকে, তাহলে এখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্প্যাথাইজার এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন, ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে, অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। কি আসলে এই নিজের উপদেষ্টা মণ্ডলী নিজে তৈরি করেছিলেন? যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মণ্ডলী তৈরি করবেন। আর যদি তিনি না করে থাকেন, সকলে মিলে তৈরি করে থাকেন, তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মণ্ডলী তৈরি করতে হবে। ধন্যবাদ ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। শরীফ ওসমান হাদে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।